তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যা হয়ে যাবে না। গঙ্গিয়র কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানায় প্রচন্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে জাংকুক। মুহূর্তেই টি টেবিলে ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতের পিঠেও ঢুকে গিয়েছে এক টুকরো কাঁচ। সেখান থেকে গলগল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখালো না গঙ্গিয়কে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। জিন আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। জাংকুক নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কাবিন নামায় সাইন করিয়েছেন আপনি দাদা যান। নড়ে চড়ে বসে গঙ্গিয়, যেন সে এই জবাবেরই অপেক্ষায় ছিল। ধবধবে ফর্সা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি, চালাকি করেছি তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা জাংকুকের সামনে তুলে ধরে বলে, এটা তোমাদের কাবিনের কাগজ, এখানে তুমি স্পষ্ট। বাকিটা শেষ করতে পারে না গঙ্গিয়। জাংকুক কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় গঙ্গিয়, শক্ত কণ্ঠে বলে, জাংকুক, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। জাংকুক কাগজের টুকরো ফ্লোরে ফেলে দেয়। গঙ্গিয়র চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না সে আমার বউ, ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে গঙ্গিয়, রাগান্বিত কণ্ঠে বলে, মেয়েটিকে আমার কাছেই রাখবো তোমার বউয়ের পরিচয়ে, ঝামেলা চুকাতে দিব না। মানতেই হবে তোমার বিয়েটা ছেলা খেলা নয়। জাংকুকও দাঁড়িয়ে পড়ে, দাদার থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস, জিয়ন জাংকুক বড় বড় পা ফেলে বেরিয়ে যায় জিয়ন বাড়ির চোখাট পেরিয়ে। একবার পিছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত জিন বেগমের কাঁদনরত মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। জাংকুক চোখের আড়াল হতেই গঙ্গিয় ধপাস করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের উপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজা খানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 12 বছর হবে। তখন জাংকুকের বয়স ছিল 9 বছর, আর জিমিন ছিল জিনের গর্ভে। সেই থেকে গঙ্গিয় 2 হাতে আগলে রেখেছেন জাংকুক আর তার মা জিনকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। চাওয়ার আগেই হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র ছোট্ট ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেজ ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। জিন দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয়ের সুরে বলে, আব্বা, জাংকুককে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছেন আব্বা। গঙ্গিয় জিনের মাথায় হাত বুলিয়ে দেন। ছেলের বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেই দিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর 2 বছর করতে করতে চলে গেল 8টা বছর। তবুও জাংকুকের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবনে জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। গঙ্গিয় আর বেঁচে নেই। জাংকুকের হারানোর শোকে বছর 2 পরেই পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগে গঙ্গিয় অক্সিজেনের মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষ বেলায় জাংকুকের মুখখানা দেখতে পেলাম না, আর থেকে তোমরা দেখে রেখো। জাংকুকের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিব্বা চেটে দিচ্ছে তের গোটা মুখ, যেন জিব্বার মালিক জাগাতে চাইছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানো শীত পড়েছে। এমন সময় স্বাদের ঘুম ব্যাঘাত ঘটালে নিশ্চয়ই ভালো লাগবে না। তেরেও ভালো লাগলো না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যস্ত হয়, তবে জিব্বার মালিকের জন্য পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন তেকে। পিটপিট করে চোখ খুলে কপাল কুঁচকে বলে, আহ অ্যানি, ডোন্ট ডিস্টার্ব।
বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামলো, যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়েছে মালিক, আর জ্বালাতন করা ঠিক হবে না। তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে, হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। তে পাশ ফিরে অ্যানির ওপরে হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যেই সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুজনাই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছুটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে তেরো বুক কাঁপছে। কবির ঘুম ছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগে। যখনই বুঝতে পারে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবুর হয়ে গিয়েছে, তখনই বড় বড় নয়নের সামনে তাকায়। জেনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। মিন চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে, মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে, কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে, ঠান্ডা লাগছে বোধহয়, তাই তের কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। তের নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতেই ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। আদিক্যতা সহ্য হয় না জেনির, তাই মুখ বাঁকিয়ে বলে, লুড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তে অ্যানির শরীরে নজর রেখে বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে দিলে কেন? এবার শুকাবে এই ভেজা কম্বল তোষক। জেনি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে, এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বলল না উঠলে পানি মারতে, তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। তে পাল্টা কোনো কথা বলে না, এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়েই বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যস্ত হলেই জেনি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, তার সামনে পড়লে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। জেনির কথাই কানে তুলল না তে। হান খুব ভালো, সে থেকে অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না, ক্লান্ত ভঙ্গিমায় গা এলিয়ে দিয়ে বললেন জিন। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার 45 ছুঁয়েছে, চেহারায় জলসও কমে এসেছে, চোখের নিচে কালি, দুটো একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউকে খুব একটা ভালো চোখে দেখে না জিনকে, সুযোগ পেলেই কটাক্ষ করতে ভুলে না। হানঝুই লক্ষ্য করেন জিনকে, বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেললো। কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে তো এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করেন না জিন। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন তার বাবা ভাই বহুবার বলেছিলেন, জিন নতুন করে জীবন শুরু কর, এভাবে দিন যাবে না। জিনের মন গলাতে পারেনি, সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তার ছিল হাসি ফুটে ওঠে জিনের ঠোঁটের কোণে। হানঝুইয়ের বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসে ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে জিন মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না যেন পণ করেছেন। এগিয়ে এসে বসে জিনের পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছো না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষ্যগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খোলে জিন, শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে হানঝুইকে। কি অবলীলায় বলে ফেললো কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। তে অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু তেকে হতাশ করে দিয়ে চুপ থাকেন জিন। চোখ দুটো টলমল করে ওঠে। হানঝুইয়ের মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। হানঝুই দাঁড়িয়ে পড়ে, তেরে আসে তের দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন জানি না আমি, দুটো চোখ সব দেখি আমি। পাশের বাড়ির আফজাল খান ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি। নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপচাপ থাকি।
অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি তেকে বকছে। হানজুহি বিড়ালের পানের তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে। বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবতে দিব না। আর তুই বা কি বোঝাবি, তুইও তো একটা বিধবা। জিন দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণের এত কথা তার গায়ে না লাগলেও এবারের কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনিত করে বলে, এরকম কথা বলবেন না ভাবি, তে বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। তে মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা তুমিও না, এর কথা শুনো না তো। হানজুহি আর কিছু বলতে যাবে, জিন তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনিত করে কিছু না বলতে। হানজুহি মুখ বাঁকায়, জিনের থেকে হাতখানা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। তের গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে, আমাদের একটু শান্তি দিতে পারিস না? তেও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগেই হানজুহির হাত উঠে যায় তের গালে, খুবই শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভন ভন করছে তের, কিছু মুহূর্তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে জিনের আর্তনাদ, অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে তেকে। থেমে নেই হানজুহি, উচ্চ স্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। জংকুক একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে, আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে, এমন আর অনেক কিছু। তে চোখ খোলে, তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে হানজুহিকে। কত বড় সাহস তার, মনিবেরই গায়ে হাত তুলেছে। তের কোল থেকে নামলে এতক্ষণে খামচে দিত হানজুহিকে। জিন স্নেহ মাখা হাত বুলিয়ে দেয় তের গালে, কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা বলতে শিখেছিস তুই, চুপ থাকা যায় না? তে মৃদু হেসে মাথা ঠেকায় জিনের বুকে, আর ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না জিন, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা, আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার জাংকুক আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ শহর নির্জন এক নিস্তব্ধ। বাংলাদেশের মতো জঞ্জট, শব্দ দূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট্ট বাড়িটিতে এখনো আলো যায়নি। বাড়িটির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্য মামা এখনো উঠেইনি। বাড়ির মেন ফটক পেরুলেই নজর পড়ে বিশাল রুম, বড় বড় চারখানা সোফা পাশাপাশি বসানো, মাঝখানে টি টেবিল, সেই টেবিলের উপরে আর্টিক ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়ে দুইটা রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা জিওন জাংকুক। অপর রুম থেকে হাই তুলতে তুলতে বের হয় জেহব। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে তিনটে ভাঁজ পড়েছে, মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলে নিয়েছিল। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা ছবির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছাড়ে সে। জেহব জাংকুকের কক্ষের দরজায় টোকা দেয়, দৃষ্টি পড়ে মেন প্লেটের ওপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপরই মুখ পাকায়। শালা, তোর নাম জাংকুক সেটা আমি জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়, ভেতরে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে জেহব দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে জাংকুক। বড় বড় চুলগুলো এলোমেলো, দুই হাত উপরের দিকে দিয়েছে। ফর্সা বুকে কালো কয়লার ঠিক ওপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। জেহব এগিয়ে যায়, জাংকুকের শরীর হতে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো শুয়ে দেয় আলতো করে। পরপরই বলে, জাংকুক ব্রো, জিমিন ছাড়াও তোর আরও একটা বোন আছে, আগে তো বলিসনি। কি
কিউট রে তোর বোন। আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। জাংকুক চোখ খোলে, তাকায় জেহপের পানে, বা ভুরু উঁচু করে। ব্যাস, জেহপ বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সবসময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোমাঞ্চ পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? জাংকুক ধীরে সুস্থে উঠে বসে, বা হাতের চুলগুলো পেছনে ঠেলে হামি তোলে। দেওয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়, তারপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন। জিহব ধপ করে বসে পড়ে জাংকুকের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জিন্নের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে তার, গলায় ঝুলছে নীল রঙের ওড়না, লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে গিয়েছে। জাংকুকের চোখ আটকায় ক্যাপশনে, যেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপারহিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। জিহপের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে জাংকুক। রুম সরিয়ে বেলকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই জল শক্ত করে ফেলেছে, লাল লাল আখির দুটোই যেন আগুন ঝরছে। স্তব্ধ জেহব খানিকক্ষণ তাকিয়ে থাকে জাংকুকের মুখের পানে, পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছে ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে জাংকুক, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপরে থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে জবকে আদেশের স্বরে বলে, 2টো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে জেহব, পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স জাংকুক কি তার জন্য মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করবো না। জাংকুক তাকায় জেহপের পানে, মুহূর্তেই জেহপ এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। জাংকুক বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার?